হ্যালো হ্যালো জি স্যার। জি হ্যাঁ, স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সবাই সবাই জয়েন আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যাচ্ছে কয়েকজন সবাই জয়েন তো দেখা যাচ্ছে অনেকেই, কিন্তু আসো, তোমরা আসো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। লেট টাইমের ক্লাস, তো লেট টাইমের ক্লাস সবাই একটা ফেটিগ হয়ে যায়, বুঝতে পারছি কতদিন ক্লাস। ওকে, আমরা লাস্ট ক্লাসে আলাপ করতেছিলাম রিগার্ডিং ডিফারেন্ট কন্ডিশন অফ দ্য অ্যাকুট আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন, তাই না? যে অ্যাকুট লিম্ব ইসকিমিয়া একটু হাইলাইট করছিলাম গত ক্লাসে, এবং আজকে আমরা ডিসকাস করব দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ক্রনিক লিম্ব ইসকিমিয়া, ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন। এই ক্লাসে, ক্লিনিক্যাল ক্লাসে তোমাদেরকে এই ব্যাপারে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা ক্রনিক লিম্ব ইসকিমিয়া তোমাদের বিস্তারিত নিশ্চয়ই পড়ানো হয়েছে। I think all of you are aware about this. তোমরা যখন থার্ড ইয়ার প্লেসমেন্ট ছিল ওয়ার্ডে, নিশ্চয়ই ক্রনিক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন রোগী দেখছো, হিস্ট্রি নিশ্চয়ই এক্সামিন করছো, সুতরাং তোমাদের এই ব্যাপারে আমার মনে হয় ভালো আইডিয়া আছে অলরেডি। তাছাড়াও আমাদের ফোর্থ ইয়ার ক্লাসেও তোমাদের পড়ানো হয়েছে। সো ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন অথবা যেটাকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বলি এক কথায়, বলে সাধারণত ক্রনিকটাই বেশি আমরা বলি, কারণ অ্যাকুট কন্ডিশন গুলা সাধারণত ইমার্জেন্সি অ্যাডমিশন হয়, ইমার্জেন্সি ট্রিটমেন্ট পায় এবং এবং নিডস ইমার্জেন্সি সার্জিক্যাল ইন্টারভেনশন। কিছু রোগী ওয়ার্ডে পুরোটা থাকে না অ্যাকুট কন্ডিশন গুলা, আর সাথে ম্যানেজমেন্টে চলে যায়। সুতরাং এসব রোগী নর্মালি পরীক্ষাতে এজ এ কেস হিসেবে অ্যাকুট আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন বা অ্যাকুট কন্ডিশন দেওয়া হয় না। পরীক্ষাতে যেগুলো থাকে তোমাদের বেশিরভাগ হচ্ছে ক্রনিক ডিজিজ, ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন বা ক্রনিক লিম্ব ইসকিমিয়া। তাহলে আমি যে ক্রনিক লিম্ব ইসকিমিয়া বা ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন আর টু কমন কজ আমি বলছিলাম কতদিন, যে ওয়ান ইজ, বলো এনিবডি, কারণ কি কমন কজ অফ ক্রনিক আর্টেরিয়াল অক্লুসিভ কন্ডিশন বা ক্রনিক লিম্ব ইসকিমিয়া বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস আর একটা বার্জার ডিজিজ। বার্জার ডিজিজ। বার্জার ডিজিজ বা থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স, অ্যাথেরোস্ক্লেরোটিক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আর দ্য টু কমন কন্ডিশন অফ ক্রনিক লিম্ব ইসকিমিয়া। তাহলে প্রেজেন্টেশন কি ক্রনিক লিম্ব ইসকিমিয়ার? হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ এ ক্রনিক লিম্ব ইসকিমিয়া? কারণ তোমাকে যখন একটা রোগী আসবে বা একটা রোগী প্রেজেন্ট করবে, তোমাকে প্রথমে জানতে হবে যে হাউ দ্য পেশেন্ট ইজ প্রেজেন্ট, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তুমি বলো দেখি, একজনে বলো, তুমি জানো তোমরা। স্যার ক্রনিক পেইন, গুড। ডিপেন্ডেন্ট ইডিমা, আর কি থাকতে পারে? একটা পেইন বলছে, হ্যাঁ, পেইন ডিফারেন্ট টাইপের পেইন থাকবে, আমরা পরে আলোচনা করব। আর এনিথিং? ব্রেস্ট পেইন, হ্যাঁ, পেইনের ভিতরে আছে অনেকগুলো আছে, তোমার এখানে ক্লডিকেশন পেইন আছে, তারপর রেস্ট পেইন আছে, ঠিক আছে? আর আদার প্রেজেন্টেশন, ডিসকালারেশন অফ স্যার আলসারেশন অফ গ্যাংগ্রিন নিয়ে আসবে। এফেক্টেরিয়া। তাইলে বলছে ডিসকালারেশন, বলছে gangrene, হ্যাঁ আলসারেশন বলছে এখানে, তারপর গ্যাংগ্রিন, ঠিক আছে? তাহলে এরপরে এছাড়াও আদার প্রেজেন্টেশন ডিউ টু লিম্ব ইসকেমিয়া বা ভাস্কুলার ইসকেমিয়া, আদার ইসকেমিক কন্ডিশনে কিছু পেইন আছে। আদার ইসকেমিক যেমন কিছু পেইন আছে, যেমন নার্ভ ইসকেমিয়া জন্য কিছু পেইন হয়, ঠিক আছে? তারপরে কিছু সিমটম ডেভেলপ করে ডিউ টু ইসকেমিক মাসুল অ্যাট্রোফির জন্য, কিছু সিমটম ডেভেলপ করে, ঠিক আছে? যদি আইলিয়াক সেগমেন্ট ইনভলভ হয় উপরের দিকে, তাহলে ইসকেমিয়া অফ দ্য জেনিটালিয়ার জন্য কিছু তার
তার ইরেকটাইল ডিসফাংশন, এগুলা অল ডিউ টু কোনিক ইস্কেমিয়া। যে সেগমেন্টটা ইস্কেমিয়া সাপ্লাই কম পাবে সেই সেগমেন্টের অর্গানটা ফাংশনাল কিছু সিমটম ডেভেলপ করতে পারে। কমন যেগুলো বলি আমরা, কোনিক ইস্কেমিয়া ফার্স্ট এবং মোস্ট কমন এবং মোস্ট আর্লিয়েস্ট প্রেজেন্টেশন হচ্ছে পেইন। পেইন কারণ ইস্কেমিয়ার যে কোনো ইস্কেমিয়ার হচ্ছে ইস্কেমিয়ার প্রেজেন্টেশন হচ্ছে পেইন। ইস্কেমিয়া পেইন যে কোনো ইস্কেমিয়া এনিওয়ার, এটা তোমার যে কোনো মাসল, হ্যাঁ, কার্ডিয়াক মাসল ইস্কেমিয়া হোক, স্কেলেটাল মাসল ইস্কেমিয়া হোক, ঠিক আছে, কিউটেনিয়াস ইস্কেমিয়া হোক বা হ্যাঁ নিউরোলজিক্যাল ইস্কেমিয়া হোক, যেই অর্গানই যখন সাপ্লাই পাবে না তখনই তার প্রেজেন্টেশন পেইন হয়। পেইন ইজ দ্য, ঠিক আছে, মোস্ট and the most important presentation of any ischemia. সাপ্লাই পাবে না, কোন জায়গায় যখন সাপ্লাই পায় না, পেইনটা কেন হয়? why there is pain in ischemia? বলতে পারবা কেউ? তুমি জানো এই প্যাথোফিজিওলজি অফ পেইন ইন ইস্কেমিয়া? রেসপিরেশনের কারণে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে বলছে ডিউ টু when there is lack of oxygen, সাপ্লাই না থাকলে এখানে অল্টারনেট ওয়েতে মেটাবলিজম হয় ইনিশিয়ালি এবং there is, ঠিক আছে, হ্যাঁ, প্রোডাকশন অফ দ্য মেটাবোলাইটস, অ্যানারোবিক মেটাবোলাইটস, হ্যাঁ, প্রডিউস হয়। এর জন্য মেইনলি পেইনটা হয়। অনেক ধরনের মেটাবোলাইটিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফর দিস ইজ। যে কোনো পেইনে যেটা এটা তোমার এখানে দাম, হ্যাঁ, অ্যানারোবিক মেটাবলিজমের জন্য এই বিভিন্ন মেডিয়েটর রিলিজ হয়, তৈরি হয়, দ্যাট মডুলেট দ্য পেইন। তাহলে এখন এখানে পেইনটা কেমন, পেইনের তার ক্যারেক্টারিস্টিক্স থেকে বলে প্রথমেই আমরা বলি যে ক্লোডিকেশন পেইন। পেইনটা কেমন? ক্লোডিকেশন পেইন, এবং ইনিশিয়ালি ইট ইজ ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন। এটা ভেরি টিপিক্যাল প্রেজেন্টেশন, ক্লোডিকেশন পেইন, ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন ইনিশিয়ালি। এটা কেমন? এটা বলছে কেমন, যে ক্র্যাম্পিং পেইন। পেইনটা কেমন? ক্লোডিকেশন পেইন, ক্র্যাম্পিং পেইন। কোথায় মেইনলি ইনভলভ করে? দ্য এফেক্টেড পার্টে, মাসল অফ দ্য এফেক্টেড পার্ট। হ্যাঁ, কোথায়? ইউজুয়ালি ইন দ্য কাফ অর ইন দ্য ফুট, তাই না? ফুটে। যেসব জায়গাতে পেটে, কোন জায়গায় বেশি? যেসব জায়গাতে হাইলি অ্যাক্টিভ এরিয়া, আমরা যখন আমার লেগে মুভমেন্টে, ফুটে হাইলি অ্যাক্টিভ এরিয়াটা, খুব হাইলি অ্যাক্টিভ এরিয়া মুভমেন্টে আমরা যে ওয়াক করি এখানে, ডিউরিং ওয়াকিং হাইলি অ্যাক্টিভ, মানে মোস্ট অ্যাক্টিভ পার্ট হচ্ছে এখানে মুভমেন্ট, ফুটের স্মল মাসল অফ দ্য ফুট। ফুটে অনেকগুলো স্মল মাসল আছে, আর্টগুলো মেনটেন করে এখানে ফুট, এজ ওয়েল এজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাল্ক অফ দ্য কাফ মাসল। তারপরে আমার উপরে আছে আমার থাই মাসল আছে এবং গ্লুটিয়াল মাসল, সবগুলোই কাজ করে এখানে। তাহলে যেগুলো যে those are the small muscle of the foot, these are the undergo intense working as the muscle of the calf, perform the major role in walking, running. এখানে যখন তার অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, মেটাবলিজম অ্যাকুমুলেট হবে, তখন পেইন ফিল করে। তাহলে এতে পেইনটা কেমন হচ্ছে? ক্র্যাম্পিং পেইন ফেল্ট ইন দ্য মাসল কমনলি ইন দ্য ফুট অর কাফ, এইখানে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে ক্লোডিকেশন পেইন, ক্র্যাম্পিং পেইন, পেইনটা ক্র্যাম্পিং পেইনটা, হ্যাঁ, যে চাপ দিয়ে ধরে রাখে পেইনটা, ক্র্যাম্পিং পেইন। আর কি ক্রাইটেরিয়া ক্লোডিকেশন? ইট ইজ ইন্টারমিটেন্ট নেচার, ইন্টারমিটেন্ট, ব্রট অন বাই, কখন হবে? ওয়াকিং অর রানিং, এইসব কন্ডিশন হয়। মানে অ্যাক্টিভিটি যখন মাসল অ্যাক্টিভিটি বেশি হবে তখন এটা শুরু হয় সাধারণত। অ্যাক্টিভিটি হওয়ার পরে আফটার সাম পিরিয়ড অফ, হ্যাঁ, মাসল অ্যাক্টিভ মাসল ওয়ার্কিং বা এক্সারসাইজ বা ওয়াকিং, তখন পেইনটা শুরু হয়। একবার এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ওয়াকিং শুরু হচ্ছে না, আফটার এ পিরিয়ড অর আফটার ওয়াকিং সাম ডিস্টেন্স, এখানে তো শুরুটা হয় পেইনটা। এবং কি রিলিভ বাই টেকিং রেস্ট বা স্ট্যান্ড স্টিল। যখনই আমি মাসলটাকে আমি রেস্ট দিব, মাসলটাকে রেস্ট বলে এই রেস্ট হচ্ছে তোমার বসার দরকার নাই, শোয়ার দরকার নেই, জাস্ট দাঁড়াই থাকলেই যখনই মাসলটার অ্যাক্টিভিটিটা আমার, হ্যাঁ, হোল্ড করবো, তখনই তার পেশেন্ট ফিল সাম কমফোর্ট। তাহলে এটা ইন্টারমিটেন্ট নেচার, কেন হচ্ছে যখন হাঁটতেছে, কিছু হাঁটার পরে তো হঠাৎ করে শুরু হলো পেইনটা, ইন্টারমিটেন্ট। আবার রিলিভ বাই টেকিং, হ্যাঁ, স্ট্যান্ড স্টিল অথবা রেস্ট, হ্যাঁ, রেস্ট নিলে অথবা দাঁড়িয়ে থাকলেও হঠাৎ করে কমে যাচ্ছে পেইনটা। তাহলে এই জন্য এটা পয়েন্টটা যে ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন পেইন, ঠিক আছে, ক্লোডিকেশন পেইন বলে দেয়, ক্লোডিকেশন পেইন। এবং এইটার এই যে ডিস্টেন্স, এখানে ক্লোডিকেশন পেইনটা হচ্ছে ক্লোডিকেশন পেইন এবং ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন, এবং যে ডিস্টেন্স পর্যন্ত ইনিশিয়ালি, টিপিক্যালি এই পেশেন্টগুলা তার একটা চমৎকার হিস্ট্রি দেয় যে আমি সাধারণত আমার হাঁটা শুরু করি বাড়িতে বাজারে যাওয়ার সময়, 1 কিলোমিটার হাঁটার পরে আমার ব্যথা শুরু হয়, দাঁড়ায় থাকলে আবার
2-4 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে থাকলে ব্যথা কমে যায়, আবার আমি সমান প্রায় 1 কিলোমিটার হাঁটতে পারি। then it is the distance patient able to work at a pain free condition is called claudication distance. তাহলে এখানে কয়টা কথা আছে, একটা হচ্ছে পেইনটা কেমন, একটা হচ্ছে ক্লডিকেশন পেইন কেমন, করে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, ঠিক আছে। পেইনের তোমার ক্রাইটেরিয়া ক্র্যাম্পিং ইন নেচার পেইন, ঠিক আছে। তারপর পেইনের অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কি, এটা ওয়াকিং এ শুরু হয় অফ সাম ডিস্টেন্স। রিলিভিং ফ্যাক্টর হচ্ছে রিলিভ বাই টেকিং রেস্ট অর স্ট্যান্ডিং স্টিল, ঠিক আছে। এর সাথে আসছে একটা এডিশনাল পয়েন্ট ফর দিস ক্লডিকেশন ডিস্টেন্স। ক্লডিকেশন ডিস্টেন্সটা কি, যে ডিস্টেন্স পেশেন্ট এবল টু ওয়ার্ক ইন পেইন ফ্রি কন্ডিশন, এটাকে বলে ক্লডিকেশন ডিস্টেন্স। এতটুকু ক্লিয়ার? এনি কোয়েশ্চন? তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। ইন্টারমিডিয়েট ক্লডিকেশন সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? অনেকবার পড়ানো হয়েছে, তোমরা ভালোই জানো এই সম্পর্কে। এনি কোয়েশ্চন অ্যাবাউট দিস? কোনো প্রশ্ন আছে? ইট ইজ ক্লিয়ার ইন্টারমিডিয়েট ক্লডিকেশন? এই পেনকে ক্লডিকেশন বলা হয় কেন, কেউ জানো কিনা? হোয়াই ইট ইজ কল্ড ক্লডিকেশন পেন? স্যার মাসলটাকে স্যার ক্লট করে দেয়, মানে স্যার আর হচ্ছে স্যার রিল্যাক্স হতে পারে না স্যার। তাহলে এটা স্পাজমোটিক পেন না, ক্লডিকেশন শব্দটা আসলে কি নামটা? এনিবডি? ক্লডিকেশন শব্দকে বলে কেন এরকম পেন? ক্লডিকেশনের মানে কি? এগুলো তোমাদের টেক্সট বই পড়লে টেক্সট বইয়ের নিচে ফুটনোট থাকে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা টার্মিনোলজি কোত্থেকে আসছে এই শব্দটা, এগুলো এক্সপ্লেনেশন থাকে, ঠিক আছে। ক্লডিকেশন শব্দটা আসছে, একটা হিস্ট্রি আছে এখানে, যার যে হিস্ট্রি, এটা একজনের, এটা যে রোমান টার্ম, ঠিক আছে। হ্যাঁ, ক্লডিয়াস থেকে আসছে, ক্লডিয়াস থেকে ক্লডিকেশন আছে। ক্লডিয়াস কে ছিলেন? হু ওয়াজ দ্য ক্লডিয়াস? জানো কি না কেউ? হ্যাঁ, রোমান এম্পায়ার ক্লডিয়াস ছিলেন উনি। ওনার ছোটবেলা পোলিও হয়েছিল, পোলিও হওয়ার পরে তার একটা পায়ে তার হেমিপ্যারেসিস হয়ে গেছে, সরি মনোপ্যারেসিস, একটা পা খুঁড়া হয়ে গেছে, এবং বড্ড লোক এই জন্য খুঁড়াইয়ে হাঁটতো, কথা বুঝছো? ওনার থেকে এই টার্মটা আসছে ক্লডিকেশন, মানে হাঁটতে হঠাৎ করে খুঁড়ানো শুরু হয়ে গেছে। তাহলে এখানে এরকম এই ক্লডিকেশন পেনটি এরকম, পেশেন্ট ইজ ওয়াকিং সাডেনলি পেশেন্ট ফিল পেন অ্যান্ড লিম্পিং, তখনই সে লিম্পিং, এক পা দিয়ে হাঁটতে পারতেছে না, দাঁড়িয়ে থাকতে বা খুঁড়াচ্ছে, সেই টার্ম থেকেই এটা আসছে, ক্লডিকেশন শব্দটা আসছে। যাই হোক, সো দিস অ্যাবাউট দ্য ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। এরপরে এই পেইনেরই এর পরবর্তী স্টেপ হচ্ছে আমার রেস্ট পেন। কখন রেস্ট পেন বলবো? ইফ দ্য ডিজিজ ইজ প্রোগ্রেস, আস্তে ডিজিজটা প্রোগ্রেস করবে, যদি আমরা ট্রিটমেন্ট মেজার না নিই, যদি প্রোগ্রেস করে, তখন এট এ ম্যাটার অফ টাইম, যখন চলে আসবে তখন পেশেন্টের when patient feel even at rest, severe intractable cramping pain থাকবে, এবং পেশেন্টের ফুট এবং লেগে সব মাসলগুলো ইনভলভ করবে, ঠিক আছে। এবং এটা পেশেন্ট ফিল ইভেন এট রেস্ট। তাহলে ইনিশিয়ালি ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, এরপর যখন ডিজিজটা প্রোগ্রেস করবে তখন আস্তে আস্তে ইট ইজ টার্ন টু রেস্ট পেন। সবসময় রেস্ট পেন আবার পেশেন্ট অলওয়েজ ফিল সাম পেন, ঠিক আছে। কমনলি এক্সটেনশন মাসলগুলো বেশি পেন ফিল করে পেশেন্টের, ঠিক আছে। ফুট আর লেগ, এটা কখন হয়? এটা ইউজুয়ালি ওয়েন পেশেন্ট ডেভেলপ ক্রিটিক্যাল ইস্কিমিয়াটা যখন ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে, তখন এটা পেশেন্টের রেস্ট পেন হয়। রেস্ট পেন ওর ইন্টেন্সিটি ভেরি করে, the intensity of the rest pain vary, মানে পেন সবসময় থাকে, পেনের সবসময় থ্রেশহোল্ডের উপরে পেন থাকে, কিন্তু ইন্টেন্সিটি ভেরি করে। পেনটা কখনো রিলিফ হয় না, মানে পেন থ্রেশহোল্ডের উপরে পেনটা থাকে, কিন্তু তার স্পাইকটা ভেরি করে। কি ভেরি করে? এটা ওয়ার্স এট নাইট, রাতে বেড়ে যায়, তাহলে কি বলে? নকটার্নাল রেস্ট পেন বলে এটাকে। ওয়ার্স অন লাইং ডাউন, পেশেন্টের পা তুলে শুইলে ব্রেনটা তার বেশি ফিল করে, এবং পেশেন্ট ফিল সাম কমফোর্ট বাই হ্যাঙ্গিং লেগ by the side of the bed, অর্থাৎ or patient sometimes sleep in চেয়ার অনেক শুয়ে যায়।
তাইলে এই যে তা পেইন, রেস্ট পেইন ইজ অলওয়েজ দেয়ার ইজ পেইন, বাট দ্য ইন্টেন্সিটি অফ পেইন সামটাইমস ফ্লাকচুয়েট বাই পজিশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টের পজিশনে ফ্লাকচুয়েট করে। কি পজিশনে ফ্লাকচুয়েট করে বলো দেখি, রেস্ট পেইন বলো, কি বললাম? হ্যালো, জি স্যার। রেস্ট পেইন ডেসক্রাইব করে একজন। স্যার ক্রিটিক্যাল ইসকেমিয়াতে যখন স্যার পেইন অনেক প্রোগ্রেসিভ হয়ে যায় তখন পেশেন্টের সবসময় পেইন ফিল হয়, কমনলি ইনএক্সটেন্সিভ, এটা হচ্ছে রেস্ট পেইন। ইন্টেন্সিটি ভ্যারি করে, নাইটে হচ্ছে ওর্স হয়, আর পেশেন্ট ফিল কমফোর্টেবল বাই হ্যাঙ্গিং দ্য লেগ, ইন জেনারেলি স্লিপিং ইন চেয়ার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি ওয়াই, এই যে একটা কোয়েশ্চেন আছে তোমার দেখছো এখানে, এই যে পেশেন্ট পা ঝুলাই থাকে কেন, ওয়াই হ্যাঙ্গিং লেগে তার শুধু কমফর্ট ফিল করে কেন? এনি এক্সপ্লেনেশন বলতে পারবা কেউ? ওয়াই পেশেন্ট ফিল কমফর্ট বাই হ্যাঙ্গিং লেগ বাই দ্য সাইড অফ দ্য বেড, পা ঝুলে রেখে আরাম পায় কেন? স্যার সার্কুলেশন ভালো হয়। গ্র্যাভিটেশনের কারণে। গ্র্যাভিটেশনে কি হয়? কি লাভ হয় গ্র্যাভিটেশনে? স্যার ব্লাড সাপ্লাই বেড়ে যায়। তাই ব্লাড গ্র্যাভিটেশন 28 বেড়ে যাবে, তাই কি রুল বলছে? স্যার ব্লাডটা পায়ে নেমে আসে, হ্যাঁ, গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটির কারণে কি হয়? আর্টারি সাপ্লাইতে কোনো এফেক্ট হয় গ্র্যাভিটির কারণে? আর্টারি সাপ্লাইতে তোমার হার্টের পাম্প দিয়ে হয়, আর আর্টারি তোমার পেটেন্সির উপর নির্ভর করে। ইসকেমিয়ার কারণে তো ব্লাড থাকে না, কিন্তু গ্র্যাভিটির কারণে ব্লাড। ইসকেমিয়ার কারণে তো ব্লাড সাপ্লাই এমনিতেই কম, তাহলে গ্র্যাভিটি কি হেল্প করে? গ্র্যাভিটিতে এখানে ভেনাস কনজেশন হয়, কথা বুঝছো? গ্র্যাভিটিতে কি হয়? গ্র্যাভিটিতে এখানে ভেনাস সিস্টেমটা স্লো হয়, এই জন্য ডিউ টু গ্র্যাভিটি কি হয়, গ্র্যাভিটি লাভ হয় এখানে ভেনাস ব্লাড, ঠিক আছে? এখানে ভেনাস ব্লাডটা এই জায়গাতে জমে থাকে, কনজেশন হয়, 1 নম্বর। 2 নম্বর, কিছু কোলাটারাল সাপ্লাই একটু বাড়ে আপনার, আর হচ্ছে মাসুল ট্রাই টু পিল অক্সিজেন ফ্রম ভেনাস ব্লাড। এই ভেনাস ব্লাডটা জমে থাকে, ভেনাস ব্লাডে অক্সিজেন এমনিই কম, সেখান থেকে মাসুল চেষ্টা করে অক্সিজেনটাকে এক্সট্রাক্ট করার জন্য, সেটা বলছে এখানে। এক্সপ্লেনেশন দিছে, এটা একবার কমপ্লিটলি, এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা, ইট ইজ কমপ্লিটলি প্রুভেন না, বাট ইট ইজ দ্য অবজারভেশন অফ সায়েন্টিস্ট, যে সম্ভবত ডিউ টু দিস মে পেশেন্ট ফিল, যেখানে মানে ব্লাড জমা থাকে, তার ডিফিউশনে কিছু অক্সিজেন মাসুলে যেতে পারে। ভেনাস ব্লাডের ভেনাস কনজেশন হয়, গ্র্যাভিটি কজেস ভেনাস কনজেশন, সো মাসুল ট্রাই টু পিল অক্সিজেন ফ্রম দ্য ভেনাস ব্লাড। আর এটা কখনো রেস্ট পেইন, কখনো এটা ক্রিটিক্যাল লিম ইসকেমিয়া। ক্রিটিক্যাল একটা শব্দ পরীক্ষায় আসে মাঝে মধ্যে, হোয়াট ইজ ক্রিটিক্যাল লিম ইসকেমিয়া, কে বলতে পারবা? এনিবডি ক্রিটিক্যাল লিম কখন বলি আমরা? যখন স্যার 2 সপ্তাহের বেশি স্যার এনার্জেসি লাগে। হ্যালো, জি স্যার, যখন স্যার 2 সপ্তাহের বেশি স্যার এনার্জেটিক্স লাগে তখন। ক্রিটিক্যাল ইসকেমিয়া যখন হচ্ছে তোমার একটা শব্দ আছে আর্টেরিয়া এবিপিআই, আর্টারিয়াল ব্লাড টেম্পারেচার ইনডেক্স যদি পয়েন্ট কম হয়, পয়েন্ট 4 কম হয় তখন, আর যদি সাথে সিম্পটম থাকে, সাথে যদি আলসারেশন থাকে এবং গ্যাংগ্রিন থাকে এবং রেস্ট পেইন আলসারেশন আর গ্যাংগ্রিন অথবা এবিপিআই 0.4 এর নিচে, তখন ক্রিটিক্যাল ইসকেমিয়া বলতে। নাম আছে, হ্যালো, সরি। তাহলে আমরা পরে প্রথম ফার্স্ট সিম্পটম হচ্ছে পেইন, ঠিক আছে? নাম্বার 1 পেইন, নাম্বার 2 হচ্ছে আলসারেশন,
আলসারটা কেন হয় আলসারেশনটা? হ্যালো, স্যার ইসকেমিক নেক্রোসিস। হ্যাঁ, আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য আলসার ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে। আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য এখানে ইসকেমিক নেক্রোসিস হয়ে যাবে। কেমন আলসারটা কেমন? এটা বলে ইউজুয়ালি স্মল শ্যালো আলসার থাকে, ঠিক আছে, এবং এটা আনহেলদি বেস থাকে, এবং এই আলসার ক্রাইটেরিয়া এখানে ভেরি পেল গ্যানুলার টিস্যু, আর সার্কুলেশন কম থাকে, গ্যানুলার টিস্যু তৈরি হয় না, ভেরি পেল গ্যানুলার টিস্যু। তাহলে স্মল শ্যালো আলসার থাকে এখানে, ঠিক আছে। গ্যাসটা স্লোপিং গ্যাস থাকে, কিন্তু ভেরি ল্যাক অফ গ্যানুলেশন টিস্যু বা পেল গ্যানুলেশন টিস্যু, কারণ এখানে ব্লাড সাপ্লাই কম থাকে, গ্যানুলেশন টিস্যু তৈরি হবে, খুব ভালো গ্যানুলেশন টিস্যু তৈরি হবে না। বুঝা গেছে? তাহলে ইসকেমিক আলসারের ক্রাইটেরিয়া অন্য আলসারের ডিফারেন্সটা কি? ইসকেমিক আলসার হচ্ছে ইসকেমিক আলসার ইউজুয়ালি অত ডিপ মানে শ্যালো আলসার হয়, এবং তার গ্যানুলেশন টিস্যুটা খুব কম থাকে, পেল গ্যানুলেশন থাকে, তার ফ্লোরটা কখনো ব্রাইট রেড হয় না, বুঝছো, পেল কালার ফ্লোর। এরপরে হচ্ছে সিম্পটম হচ্ছে গ্যাংগ্রিন। পেন বললাম আমরা এখানে, আলসারেশন এন্ড গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনটা কি? হোয়াট ইজ গ্যাংগ্রিন? হোয়াট ইজ গ্যাংগ্রিন? স্যার টিস্যুগুলো যদি স্যার ইসকেমিয়ার কারণে ডেথ হয়ে যায় তখন স্যার গ্যাংগ্রিন হয়। হ্যাঁ, তো গ্যাংগ্রিন ডেথ হয়ে গেল, ডেথ। এটা কি বলে? গ্যাংগ্রিন ডেফিনিশন কি? স্যার মাইক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু। তাহলে নেক্রোসিস ডেফিনিশন কি? হোয়াট ইজ নেক্রোসিস? স্যার গ্যাংগ্রিন হচ্ছে স্যার ম্যাক্রোস্কোপিক ডেথ অফ সেল। ম্যাক্রোস্কোপিক ডেথ। আর নেক্রোসিসটা কি? মাইক্রোস্কোপিক আপনার মাইক্রোস্কোপিক, বেসিক জিনিস। মাইক্রোস্কোপিক যদি ডেথ অফ সেল যদি হয়, তখন মাইক্রোস্কোপিক বলতে আর টিস্যু বলা, সেল বলবো আমরা, ঠিক আছে। মাইক্রোস্কোপিক ডেথ অফ সেল তখন আমরা নেক্রোসিস, তাই না? আর যখন ম্যাক্রোস্কোপিক ডেট অফ, তখন তো সেলটা চোখে দেখা যায়, তখন টিস্যু শব্দটা বলি। ম্যাক্রোস্কোপিক ডেট অফ টিস্যু তখন গ্যাংগ্রিন বলি। গ্যাংগ্রিনের সাথে একটা কথা বলছে যে এইটা যে সুপারএডেড উইথ পুট্রিফেকশন, গ্যাংগ্রিন বলে সুপারএডেড উইথ পুট্রিফেকশন, সাথে পুট্রিফেকশন হয় একটু, এই জন্য তাকে বলে। তাহলে ম্যাক্রোস্কোপিক ডেট অফ টিস্যু বলি, তখন আমরা বলি গ্যাংগ্রিন। এখানে গ্যাংগ্রিন কেমন হয়? ইসকেমিক গ্যাংগ্রিন কেমন হয়? গ্যাংগ্রিনের টাইপ আছে গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন। এইটা ড্রাই গ্যাংগ্রিন না ওয়েট গ্যাংগ্রিন? এখানে কোনটা হবে? ড্রাই গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিন হবে এখানে। তো কেন ড্রাই, কি টাইপের ড্রাই গ্যাংগ্রিন? ক্রাইটেরিয়া কি? হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ড্রাই গ্যাংগ্রিন? যদি আর্টারি সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই দুইটাই স্যার মানে বন্ধ হয় তখন। আচ্ছা, ঠিক আছে, আটা ইলেকট্রিকের জন্য ড্রাই গ্যাংগ্রিন হইলো, ঠিক আছে। ভেনাস কনজেশন হলে সাধারণত ওয়েট হয়ে যায়, তাই এনি হাও। তাহলে একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া হচ্ছে কি থাকবে? এরিয়াটা থাকবে ব্ল্যাক ডিসকালারেশন, তাই না? ব্ল্যাক ডিসকালারেশন হচ্ছে এরিয়াটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে টিস্যুটা কি? ড্রাই সিঙ্কেল, কুচকানো থাকবে, টিস্যুটা শুকিয়ে যাবে, সাবকিউটেনাস ফ্যাট গুলা থাকবে না, সাবকিউটেনাস ফ্যাট বিকাম অ্যাট্রোপি, কোনো সাবকিউটেনাস ফ্যাট থাকবে না, শুধু স্কিন আর বোন। বুঝা গেছে? সাবকিউটেনাস ফ্যাটটা শুকিয়ে যাবে, তাহলে স্কিনটা ফ্যাট শুকিয়ে গেলে স্কিন কি হবে? স্কিনটা ড্রাই, হ্যাঁ, শিবেল বা রিঙ্কেল স্কিন হয়ে যাবে, ব্ল্যাক কালারেশন হবে, ঠিক আছে। এবং সাবকিউটেনাস ফ্যাট গুলো অ্যাবসেন্ট থাকবে, এন্ড টিস্যু বিকাম মামিফাইড। মামিফিকেশন পড়ছে না ফরেনসিক মেডিসিনে? পড়াইছে না তোমাদের? ফরেনসিকে শব্দ পড়তো মামি? জি স্যার, নাম শুনছিলাম স্যার, পড়ছিলাম।
হ্যালো, জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? আমি নেটওয়ার্ক লস হয়ে গেছে, সরি। জি স্যার শোনা যাচ্ছে। আমার শোনা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তা আমরা আলাপ করছিলাম, আমরা সিমটম গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনটা কি? গ্যাংগ্রিনটা ম্যাক্রোস্কোপিক ডেট অফ টিস্যু। গ্যাংগ্রিনের ক্রাইটেরিয়া এখানে ড্রাই গ্যাংগ্রিন, এখানে হচ্ছে ব্ল্যাকিং ডিসকালারেশন হচ্ছে, এখানে সাবকিউটানাস ফ্যাট গুলা, ঠিক আছে, অ্যাট্রোফি হচ্ছে, স্কিনটা মামিফাইড হয়ে যাচ্ছে স্কিন, ঠিক আছে, এবং এরিয়া বিকাম কোল্ড এন্ড ব্ল্যাক। দিস ইজ দ্য ড্রাই গ্যাংগ্রিন। এবং আনাদার পয়েন্ট হচ্ছে, 4টা পয়েন্ট, দেয়ার ইজ এ ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন বিটুইন দ্য গ্যাংগ্রিনাস পার্ট এন্ড হেলদি পার্ট। তাহলে ড্রাই গ্যাংগ্রিনের ক্রাইটেরিয়া কি কি বলছি? একটা হচ্ছে ব্ল্যাক ইজ ডিসকালারেশন অফ দ্য স্কিন, তারপরে স্কিন বিকাম ড্রাই, শিঙ্কেল, ড্রিবেল এবং মামিফাইড, সাবকিউটানাস ফ্যাটটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, এরিয়াটা কোল্ড থাকতেছে এখানে। আর another point is there is line of demarcation. Line of demarcation. এই লাইন অফ ডিমার্কেশনটা কি? হোয়াট ইজ দ্য লাইন অফ ডিমার্কেশন? হেলদি পার্ট আর গ্রানুলেশন টিস্যুর মাঝখানে যেটা ডিমার্কেশন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা থিন রিম অফ গ্রানুলেশন টিস্যু। একটা গ্রানুলেশন টিস্যুর একটা থিন রিম ডেভেলপ করে যখন হেলদি লাইন অফ তখনই হবে যখন গ্যাংগ্রিনটা প্রোগ্রেস করবে না, তখন গ্রানুলেশন টিস্যু হবে। তাহলে হেলদি পার্টের এবং গ্যাংগ্রিনাস পার্টের মাঝখানে একটা থিন রিম অফ গ্রানুলেশন টিস্যু ডেভেলপ বিটুইন দ্য হেলদি এরিয়া এন্ড দ্য গ্যাংগ্রিনাস পার্ট। সাধারণত ড্রাই গ্যাংগ্রিন এটা হয়, এটা লাইন অফ ডিমার্কেশন। লাইন অফ ডিমার্কেশন আসাটা হচ্ছে একটা পজিটিভ সাইন, মানে গ্যাংগ্রিনটা আর প্রোগ্রেস করতেছে না। লাইন অফ ডিমার্কেশন, বুঝা গেছে? এবং ওয়েট গ্যাংগ্রিন সাধারণত থাকে না, ড্রাই গ্যাংগ্রিনে থাকে। ওয়েট গ্যাংগ্রিন সাধারণত লাইন অফ ডিমার্কেশন থাকে না, কারণ ওয়েট গ্যাংগ্রিন থাকলে এটা সাধারণত এক্সটেন্সিভ বা প্রোগ্রেসিভ হয়, বাড়তেই থাকে, এই জন্য ওয়েট গ্যাংগ্রিন লাইন অফ ডিমার্কেশন ডেভেলপ করে না। আর যখনই ড্রাই গ্যাংগ্রিন একমাত্র এই জিনিসটা ডেভেলপ করে যে হেলদি পার্ট আর গ্যাংগ্রিনাস পার্টের মাঝখানে একটা গ্রানুলেশন টিস্যুর একটা রিংয়ের মতো ডেভেলপ। So these are the common symptoms of the chronic adenocarcinoma disease: pain, different type of pain, intentionally intermittent claudication pain, and later on there is rest pain. Therefore, there may be ulceration, which is the ischemic ulcer with typical characteristics. Therefore, there may be dry gangrene. এগুলো এবং এছাড়াও এডিশনাল সিম্পটম থাকতে পারে এখন এরিয়া অফ ইনভলভমেন্ট। যদি এটা যেমন একটা কন্ডিশন যদি আইলিয়াক ভেসেল ইনভলভ থাকে, তাইলে জেনিটালি ব্লাড সাপ্লাই পায় না, তখন ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। এটাকে কি বলে? লেরিসি সিনড্রোম। লেরিসি সিনড্রোম নাম শুনছো? জি স্যার। লেরিসি সিনড্রোম, তাহলে যখন যদি এটা কমলে মানে ইন্টারনাল আইলিয়াকের উপরে যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে ইন্টারনাল আইলিয়াক সাধারণত আমাদের ইন্টারনাল আর্টারি থেকে সমস্ত ব্লাড সাপ্লাইটা, জেনিটালি আর ব্লাড সাপ্লাইটা সমস্ত আসে ইন্টারনাল আইলিয়াক এবং তার ব্রাঞ্চ থেকে। এর উপরে যদি আস্তে আস্তে ইনভলভ হয়ে যায়, তাইলে ইন্টারনাল আইলিয়াকের ভেসেল ইস্কিমা ডেভেলপ করে, এবং যে জন্য আমার পেশেন্টের তার ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। ইট ইজ কল্ড লেরিসি সিনড্রোম, ঠিক আছে? এগুলো So these are some important symptoms of chronic adenocarcinoma disease, ঠিক আছে? পেশেন্টের এখন তুমি একটা পেশেন্ট যে আসে, তুমি তাকে কি ভাবে করো? হাউ ইউ অ্যাপ্রোচ দ্য পেশেন্ট? তুমি কি করবে এই ধরনের পেশেন্ট সিম্পটম নিয়ে আসলে? ফার্স্ট উই হ্যাভ টু গো ফর টেক হিস্ট্রি। তার হিস্ট্রি নিতে হবে পেশেন্টের। কি হিস্ট্রি নিব? হিস্ট্রি পেশেন্ট ফার্স্ট লুক এট দ্য এজ অফ দ্য পেশেন্ট, আস্ক অ্যাবাউট দ্য এজ, ঠিক আছে? ইফ ইটস ভেরি ইয়াং এজ যদি হয়, তাহলে সাধারণত আমরা কনসিডার করি ইট মে নট বি আথেরোস্ক্লেরোটিক। আদারওয়াইজ আথেরোস্ক্লেরোটিক ইয়াং এজ হতে পারে, বাট ইয়াং এজ হলে সাধারণত আমরা চিন্তা করি, এবং হিস্ট্রি স্মোকিং থাকে, বার্দার ডিজিজ। আর এই পেশেন্ট ইজ এ এজেড পেশেন্ট, ইউজুয়ালি ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোটিক। তারপরে উই সার্চ দ্য রিস্ক ফ্যাক্টর, কি কি রিস্ক ফ্যাক্টর আছে তার, স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেলাইটাস, ঠিক আছে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, এগুলো আছে কিনা দেখবো। তারপর দেখবো তার কোন সাইডটা ইনভলভ, ইটস ইনভলভ দ্য আপার লিম্ব অর লোয়ার লিম্ব। কমনলি লোয়ার লিম্ব ইনভলভ থাকে এখানে, তার ডিউরেশনটা কত, ডিউরেশন দেখবো। এরপর হচ্ছে এরপর দেন আমার আস্ক অ্যাবাউট সিম্পটম, কমন সিম্পটম, পেইন আছে কিনা, পেইনের ক্রাইটেরিয়া, ঠিক আছে, এই যে প্রোডিকশন পেইন ও রেস্ট পেইন, তারপর আলসার আছে কিনা, গ্যাংগ্রিন আছে কিনা, ঠিক আছে? নেওয়ার পরে দেন we go for examine the patient. Examination অবশ্যই very important। কি দেখবো? ইন্সপেকশন করবো, ইন্সপেকশন বোথ সাইড দেখবো, কম্পেয়ার করবো কোনো, ঠিক আছে, দুইটা লিম্বে কোনো অ্যানাটমিক্যাল ডিসপ্যারিটি আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় তার আগের একটা হিস্ট্রি ছিল, 4 বছর আগের একটা আঙ্গুল কেটে ফেলছে, অথবা তার এখানে অ্যাম্পুটেশন করা আছে কোনো একটা পার্ট, ঠিক আছে, আগে পুরোনো আলসার আছে, আলসার হিল হওয়ার পরে এখানে স্কার আছে, এই জিনিসগুলো দেখতে হবে। ফার্স্ট কোনো তার ডিসপ্যারিটি আছে দুই পাশে। দেন উই সার্চ ফর ইন্সপেকশন, এবং কালার চেঞ্জ আছে কিনা। অবশ্যই দেখা যায় কালার, কোনো এরিয়াটা পেল কিনা এরিয়াটা, অথবা এখানে কোনো ইনফরমেশন আছে কিনা, এখানে স্নোই লিম দেখতে হবে এখানে, অথবা কোনো গ্যাংগ্রিনাস কালার ব্ল্যাকিন আছে কিনা, অথবা কোনো সাইনোস এরিয়া আছে কিনা।
তারপর আমি দেখি ইন্সপেকশনের সাইন ও ইস্কিমিয়া। সাইন ও ইস্কিমিয়া কি থাকে স্কিনে, যেমন এরিয়াতে হেয়ার লস থাকে, চুলগুলো পড়ে যায়, হেয়ার লস থাকে, তারপরে শাইনি স্কিন থাকে, এখানে মাসুল ওয়েস্টিং থাকে। এইটাও আমাকে ইন্সপেকশন দেখা যায় না। অ্যাপারেন্টলি একটা লিম্বে দেখা যায় তার মাসুল অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে। দেন উই গো সি ফর অ্যানাদার পয়েন্ট, ভেনাস গাটারিং। অনেকগুলো পয়েন্ট আছে ইন্সপেকশন, তোমরা বইতে, তোমার ক্লিনিক্যাল এক্সাম বই দেখবা এখানে ভেনাস গাটারিং। ভেনাস গাটারিংটা কি কি জিনিস কে বলতে হয়? ভেনাস গাটারিং শব্দ তোমরা দেখছো এখানে? ফুট এলিভেট করলে ischemia হয়। হ্যাঁ, ফুট এলিভেট করলে, অর্থাৎ নরমালি যদি লাইন পজিশন দেখা যাচ্ছে যে তার নরমালি যে ভেইন এরিয়া, নরমালি দেখা যায় আমাদের ভেইন গুলা ইউজুয়ালি সেফোনাস ভেইন গুলো খুব ভালো দেখা যায়, ইউজুয়ালি ভেনাস গুলা ভেইন গুলো ফুল হয়ে থাকে বাই ভেনাস ব্লাড। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভেইন এরিয়াতে গাটারিং, যে ভেইনটা কোলাপস হয়ে আছে, কোলাপস হয়ে সাবকুলার টিস্যুতে ভেইনটা কোলাপস হয়ে থাকলে ওই জায়গাতে একটা গ্রুভের মতো, একটা গ্যাপের মতো, গর্তের মতো দেখা যায় ভেনাস গাটারিং। কেন হচ্ছে ভেনাস গাটারিং? নরমাল আইকিউতে বলো কেন হয় ভেনাস গাটারিং? খুবই স্বাভাবিক, যদি ব্লাড ফ্লো না থাকে, আর্টারিয়াল ফ্লো যদি না থাকে, তাহলে কি হয়? ভেনাস প্রেশার থাকে, ভেনাস ব্লাড তো কম থাকবে না? আর্টারিয়াল ফ্লো যদি না থাকে, কম থাকে, তাহলে ভেনাস ব্লাডটাও কম থাকে, সুতরাং ভেনাস ভেইন গুলা কোলাপস থাকে, এই জন্য ভেনাস গাটারিং হচ্ছে। ভেরি সিম্পল থিং, তাই না? নর্মাল সার্কুলেশনে কিন্তু ভেইন গুলা ফুল হয়ে থাকে, কথা বুঝছো? পা ঝুলাইলে বা নর্মালি শুয়ে থাকলেও দেখা যাচ্ছে নর্মালি যে এই জায়গাতে ভেইন গুলা সাধারণত নর্মাল দেখলে ভেইন গুলা সাধারণত ফুল হয়ে থাকে, vein দেখা যায়। যদি এখানে আর্টারিয়াল সার্কুলেশন কম্প্রোমাইজ, সুতরাং অবভিয়াসলি ভেনাসটা ভেইন গুলো কোলাপস হয়ে থাকবে, এটা বলে ভেনাস গাটারিং, ঠিক আছে। এটা আরো কমিউনে দেখা যায় সাধারণত একটু রেস করলে, যদি শুয়ে থাকলে দেখা যায়, অথবা লিম্বটা যে একটু 10 ডিগ্রি 15 রেস করলে দেখা যায় একেবারে খালি হয়, খালি হয়, ভেনাস গাটারিং। নরমালি খালি হওয়ার কথা না। তারপর ইন্সপেকশনে কোনো আলসারেশন আছে কিনা, কোনো গ্যাংগ্রিন আছে কিনা, আলসারেশন গ্যাংগ্রিন থাকে সেটা ইন্সপেকশনে তার ফাইন্ডিং গুলো সুন্দরভাবে বলতে হবে। দেন পালপেশন ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে দেখতে হবে কোন এরিয়াটা লিম্বটা কোল্ড কিনা, টেম্পারেচারটা ডাউন কিনা, এখানে লোকালাইজ কোনো টেন্ডারনেস আছে কিনা দেখলা এখানে, ঠিক আছে। মাসল টোন দেখলা, মাসল বাল্ক দেখলা, এখানে কোন জয়েন্ট মুভমেন্ট গুলো দেখলা। ইন্সপেকশন অনেক সময় আমরা অ্যাক্টিভ জয়েন্ট মুভমেন্ট দেখি, ইন্সপেকশন যদি কোনো জয়েন্ট ইনভলভ থাকে তাহলে অ্যাক্টিভ দেখি, আর পালপেশনে প্যাসিভ জয়েন্ট মুভমেন্ট দেখি। দেন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে এখানে করতে হবে, এরপর দেখবো আমাকে এখানে আমরা যে উই লুক ফর অল দ্য পেরিফেরাল পালসেস, পেরিফেরাল পালস গুলো সবগুলো দেখতে হবে। পেরিফেরাল পালসেস ভেরি ইম্পর্টেন্ট। পেরিফেরাল পালস কিভাবে দেখতে তোমরা জানো, ক্লিনিক্যাল, একবার নিশ্চয়ই শুরু করে আর্টারি, ডরসাল, এন্টেরিয়র, পোস্টেরিয়র, পপ্রিটিয়াল, ফিমোরাল, অ্যাবভ সবগুলো ভালো করে দেখতে হবে। এখানে পেরিফেরাল পালস গুলো এক্সামিন করার পরে কিভাবে দেখতে হয়, এগেইনস্ট সেমি হার্ট সারফেস দেখতে হবে, তোমরা জানো। পরীক্ষাতে এটা জিজ্ঞেস করে বারবার যে পেরিফেরাল পালস দেখাও, একবার দেখাইতে বলা হয় পরীক্ষাতে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে হবে পেরিফেরাল পালস। তারপর একটা শব্দ আছে বার্জার অ্যাঙ্গেল। বার্জার অ্যাঙ্গেল, হোয়াট ইজ দিস বার্জার অ্যাঙ্গেল? নরমালি বলে নরমাল আর্টারিয়াল ফ্লো থাকলে, যে নরমালি লিম্বে আর্টারিয়াল সাপ্লাই এডুকেট থাকলে, হোয়াট এভার দ্য পজিশন উই এলিভেট, লিম্বটা এলিভেট যদি করি শো অবস্থাতে, তার কোনো কালার চেঞ্জ হবে না, নরমাল কালার মেনটেন করবে। কিন্তু যদি তার ইস্কিমে থাকে, বলে ইউজুয়ালি যদি আমি তার 50 ডিগ্রি এলিভেট করার পরে যদি পেইল হয় লিম্বটা, তাহলে তা মনে হবে যে এখানে তার ইস্কিমে আছে এখানে। বা যদি 25 ডিগ্রি এলিভেট করলে পেইন হয়, তাহলে এটা ক্রিটিক্যাল ইস্কিমা, মানে এলিভেট করে দিতে হবে। লিম্বটা এলিভেট করলে যদি পেশেন্ট তার একটা পেল কালার হয়, এজ ওয়েল এজ পেশেন্ট ফিল সাম পেইন যদি হয়, তখন তাকে বলি আমরা যেতে বার্জার অ্যাঙ্গেলটা, এই কত অ্যাঙ্গেল পর্যন্ত পেশেন্টের কালার চেঞ্জ হচ্ছে এবং পেশেন্ট ফিল সাম সিমটম, বার্জার অ্যাঙ্গেল, ঠিক আছে। যদি এরকম সিমটম থাকে বার্জার অ্যাঙ্গেল, সাথে সাথে পেশেন্টকে আমরা লেফটে ডাউন করার পর দেখি এখানে কোনো সাথে সাথে আবার ভেনাস এনগোর্জমেন্ট বা আর্টারিয়াল ফ্লোটা বেড়ে যাচ্ছে কিনা, রেড অ্যাঙ্গোজ হয়ে যাচ্ছে কিনা, এটা বলে বার্জার টেস্ট বলি। বার্জার অ্যাঙ্গেল হচ্ছে এলিভেট করে দেখে কত অ্যাঙ্গেল পর্যন্ত তার কোনো কালার চেঞ্জ হচ্ছে না। আর বার্জার টেস্টটা কি, লিম্বটাকে ডাউন করে দেখি এখানে হঠাৎ করে, একবারে পেল হওয়ার পরে, যদি পেল না হয় তাহলে ডাউন করে, পেল হওয়ার পরে আমরা তখন লিম্বটাকে ডাউন করে দেখি এখানে কোনো এনগোর্জমেন্ট হচ্ছে কিনা, এটা বার্জার টেস্ট বলা। এরপরে আমরা দেখবো একটা পয়েন্ট, এটা সাধারণত পরীক্ষাতে পুরো করি না আমরা, কিন্তু বলে অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেসার ইন্ডেক্স, কে বলতে পারবা কি থিওরিটিক্যালি এবিপিএ? এনিবডি এবিপিআই শোনা যাচ্ছে? এম আই অডিবল শোনা যাচ্ছে নাকি? জি স্যার, নরমালি অ্যাঙ্কেল প্রেসার আর ব্রাকিয়াল প্রেসার মানে
রেশিওটা, হ্যাঁ রেশিওটা, জি স্যার রেশিও। রেশিওটা নরমালি কেমন থাকে? নরমালি সমান থাকে। প্রেসার জি স্যার সমান ব্লাড থাকে। বডি ব্লাড প্রেসার তুমি, আমি ব্র্যাকিয়ালে মাপি আর অ্যাঙ্কেলে মাপি, অ্যাঙ্কেল ব্লাড প্রেসার বাই ব্র্যাকিয়াল ব্লাড প্রেসার নরমালি তো সব দুই জায়গায় সমান। দুই জায়গায় 100 মিলিমিটার মার্কেট সিস্টোলিক ব্লাড প্রেসার, সিস্টোলিক ব্লাড দেখো, সিস্টোলিক ব্লাড প্রেসার এট দা লেভেল অফ অ্যাঙ্কেল এন্ড ব্র্যাকিয়াল আর্টারি নরমালি ইকুয়াল 100 থাকলে দুই পাশে রেশিও 1 হবে, তাই তো? এটা নরমাল, নো ইসকেমিয়া। কিন্তু যদি অ্যাঙ্কেল ব্লাড প্রেসার কম থাকে, ব্র্যাকিয়ালটা নরমাল থাকে, তাহলে আস্তে আস্তে রেশিওটা কমে আসবে। 0.9, 0.7 থেকে 0.9 পর্যন্ত মাইল্ড ইসকেমিয়া, 0.4 থেকে 0.7 পর্যন্ত মডারেট ইসকেমিয়া, আর লেস দেন 0.4 দিতেও তখন ক্রিটিক্যাল ইসকেমিয়া। এটা অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেসার ইন্ডেক্স। এটা কখন করা হয়? এটা পরীক্ষা, তোমার পরীক্ষার খাতে লেখা, পরীক্ষা কখন লেখা না, পরীক্ষায় যেই কেসগুলো দেওয়া হয় সেগুলা ক্লিনিক্যালি পাস পাওয়া যায় না। 1 নম্বর, পাস যদি পাওয়া না যায় তাহলে অ্যাঙ্কেল ব্লাড প্রেসার মেজার করা যাবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এগুলাতে অলরেডি গ্যাংগ্রিন আলসারেশন থাকে, সুতরাং তার ক্ষেত্রে ইসকেমিয়া প্রমাণ করার জন্য আমার এবিপিআই করার প্রয়োজন নাই। এগুলা কোন ক্ষেত্রে? যেসব পেশেন্টের এমনি অ্যাপারেন্টলি তার দেখা যাচ্ছে কোনো তার ইসকেমিয়া নাই অ্যাপারেন্টলি, কিন্তু তার সিমটম আছে, ক্লোডিকশন সিমটম আউটডোরে আছে, তাদের ক্ষেত্রে এবিপিআই দিয়ে আমরা ইসকেমিয়া বের করি। সুতরাং পরীক্ষার খাতে এবিপিআই আমরা সাধারণত লিখি না, বা পরীক্ষার সময় লং কেস যেগুলো থাকে সেগুলোতে এবিপিআই মেজার করার প্রয়োজন নেই, কারণ অলরেডি গ্যাংগ্রিন আলসারেশন আছে। তাহলে এটা পালপেশনের পার্ট এবিপিআই, ঠিক আছে? তাহলে ক্লিনিক্যাল এক্সামিন করার পর নেক্সট ইনভেস্টিগেশন। হোয়াট ইনভেস্টিগেশন? কি করার সময় না, 10-15 মিনিট আছে, কুইক শেষ করি। ইনভেস্টিগেশন কি কি পরীক্ষা জানো সবাই, কি কি পরীক্ষা করবে এই ধরনের কন্ডিশন? হোয়াট ইনভেস্টিগেশন করবে স্যার কিছু ব্লাডের তাহলে ইনভেস্টিগেশন, রুটিন, হ্যাঁ রুটিন ইনভেস্টিগেশন, ব্লাডের জেনারেল Imaging ফুল আছে। ব্লাড করতে হবে, রেপিড প্রোফাইল করতে হবে, ব্লাড সুগার দিতে সেরাম ক্রিয়েটিন দেখতে হবে, ঠিক আছে? অ্যাডজুভেন্ট গুলো পরীক্ষা করতে হবে। দেন স্পেসিফিক কি করতে হবে? ডিটেক্ট করতে হবে তার আর্টারিয়াল ফ্লো কমে আছে, কি করবে স্পেসিফিক, হ্যাঁ ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড, হ্যাঁ বা ডপলার স্ক্যানিং, ঠিক আছে? ডুপ্লেক্স স্ক্যানিং। স্যার হ্যাঁ, বলো। ডপলার আর ডুপ্লেক্স এর মধ্যে পার্থক্য আছে নাকি স্যার কোনো? হ্যাঁ অবশ্যই, ডপলারটা হচ্ছে ডপলার ব্লাড ফ্লো স্টাডি। এটা ডপলারটা হচ্ছে মানে ইনিশিয়াল স্টেজ, তুমি ডপলার, এটা হচ্ছে হ্যান্ড অ্যাসিস্টেড, তুমি একটা হাতের ডপলার দিয়েই তুমি তোমার নরমালি একটা প্যান টাইপ ডপলার দিয়ে তুমি আটের দলে দেখা যাচ্ছে একটা বিপ বিপ সাউন্ড আসছে, সেখানে ডপলার দিয়ে ব্লাড ফ্লো আছে কি নাই। আর স্ক্যানিং বলতে তোমাকে ডিভাইস লাগবে, তোমার এখানে কম্পিউটার মনিটর লাগবে, তোমাকে ছবি আসতে হবে, কথা বুঝছো? ডপলার আল্ট্রাসাউন্ড এর মডিফাইড ফর্ম হচ্ছে ডপলার স্ক্যানিং। আমি বুঝাইতে পারছি? জি স্যার। ডপলারটা হচ্ছে আউটডোর, এখানে এটা হচ্ছে তোমার সার্জনের পকেটে একটা পেন ডপলার থাকে, অথবা তোমার গাইনিতে ফিটাল হার্টসন মনিটর করে না, ছোট একটা ডপলার আছে দিয়ে শব্দটা শোনা আছে এস্টোতোর মতো। এস্টোতো দিয়ে, যে এস্টোতো স্কোপ দিয়ে আমরা যেভাবে আমরা হার্ট সাউন্ড শুনি, একইভাবে ডপলার একটা প্রুফ হাতে লাগাইয়ে একটা সাউন্ড শোনা যায় যে ব্লাড ফ্লো আছে কিনা। হাত দিয়ে ফিল করে অনেক সময় ইরর হয়, এই জন্য ডপলার দিয়ে আমরা প্যান ডপলার দিয়ে বা ডপলার প্রুফ দিয়ে যে কোনো ভেসেল উপর ধরলেই একটা, ঠিক আছে, সাউন্ড ওয়েভ বিপ বিপ সাউন্ড শোনা যাবে। এটা ডপলার আল্ট্রাসাউন্ড ব্লাড ফ্লো স্টাডি, এটা ব্লাড ফ্লো আছে কিনা। আর আমরা এখন করি মডিফাইড যেটা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড স্ক্যানিং বা ডপলার স্ক্যানিং বা ডুপ্লেক্স স্ক্যানিং। শব্দটা স্ক্যানিং শব্দটা আসতো, আমি ফ্লো দেখছি এবং এটা স্ক্যান করে আমাকে পিকচার দেখতেছি আমি, তাহলে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড স্ক্যানিং অফ দা লোয়ার লিম্ব ভেসেল বা এফেক্টেড ভেসেল। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? আমরা শুধু ব্লাড ফ্লো দেখবো না, আমরা স্ক্যানিং তার ছবিটা দেখবো। কি দেখি এখানে আমরা দেখতেছি, আমরা ব্লাড ফ্লো প্রেজেন্স আছে কি নাই বলে প্রথমে, এটা ডপলারের জন্য। আর স্ক্যানিং এর সুবিধা কি? স্ক্যানিং আমরা বলতে ভিজুয়ালাইজ দা ব্লাড ভেসেল, ছবিটা দেখতেছি। আর কি লাভ হচ্ছে, কি ছবি দেখায় লাভ হচ্ছে তার লুমেনটা দেখতে, প্যাটেন্ট আছে কিনা বা লুমেনটা কোনো ন্যানোইং আছে, পার্সেন্টেজ অফ ন্যানোইং কত পার্সেন্ট তাও দেখতে পারবো। কজ অফ অবস্ট্রাকশন, কেন অবস্ট্রাকশন হয়েছে এখানে, এটা কি এত নম্বরটা প্লাগ দিয়ে অবস্ট্রাকশন হয়েছে না তোমার থ্রম্বাস দিয়ে, এটাও দেখতে পারবো। বুঝা গেছে? তাহলে ডপলার আল্ট্রাসাউন্ডের সাথে একই সাথে আমরা কিছু স্ক্যানিং করে পুরো ব্লাড ভেসেলের অ্যানাটমি এবং প্যাথোলজিটা দেখতে পারছি। কিন্তু দিস ইজ দ্য এডিশনাল বেনিফিট অফ ডুপ্লেক্স স্ক্যানিং। ক্লিয়ার? জি স্যার। ডপলার আমরা ব্লাড ফ্লো প্যাটার্ন দেখছি, আর ডুপ্লেক্স স্ক্যানিং কি আমরা তার ইমেজটা দেখতেছি, ব্লাড ফ্লো প্যাটার্ন এবং ইমেজ দুইটাই দেখতেছি, প্যাটার্নও দেখছি এখানে। তাহলে ফ্লো আছে কি নাই তা না, ডপলার শুধু ফ্লোটা আছে কি নাই বলবো, এখানে ভেলোসিটি দেখা যায় ডপলারে, আর স্ক্যানিং এ অ্যানাটমি দেখা যাবে, এখানে প্যাথোলজি দেখা যাবে এবং ব্লাড ফ্লোর প্যাটার্নটা দেখা যাবে, নরমাল লেমিনার ফ্লো আছে না টার্বুলেন্স আছে, এখানে কোনো শান্ট আছে, এগুলা দেখা যাবে এখানে ডুপ্লেক্স স্ক্যানিং এ। বুঝা গেছে? আচ্ছা, এটা কি সুবিধা, কি ডুপ্লেক্স স্ক্যানিং সুবিধা হচ্ছে, এটা হচ্ছে নন ইনভেসিভ, কাটা সেল আছে, চট করে দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডের মতো, তাই না?
এবং এটা ইজিলি অ্যাভেলেবল, এটা আউটডোর বেসে করা যায়, বেড সাইডে করা যায়, ঠিক আছে? ডপলার স্ক্যানিং। আচ্ছা, ডপলার স্ক্যানিং করার পরে এরপরে আমরা কেউ যদি ডপলার স্ক্যানিং আমাকে বলে যেখানে প্যাথোলজি আছে, তাহলে ইন্টারভেন করার আগে আমরা একটু আরো মডিফাইড ইনভেস্টিগেশন আজকাল করা হয়, কি করতে পারি এখানে? এরপরে স্টেজ যাবো আমরা করতে পারি, উই ক্যান গো ফর সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম অফ দ্য লোয়ার লিম্ব ভেসেল। হ্যাঁ, আচ্ছা। স্যার ইনভেস্টিগেশনে তাহলে ডপলার আল্ট্রাসোনোগ্রাফি উইথ ডুপ্লেক্স স্ক্যানিং এটা ইম্পর্টেন্ট, মানে এটা করতেই হবে। করতে হবে ডপলার স্ক্যানিং, ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং। হ্যাঁ স্যার এটা তো এক্সপেন্সিভ, এখন যদি স্যার কেউ অ্যাফোর্ড করতে না পারে কোনো পেশেন্ট, তখন তাহলে তাদের ইনভেস্টিগেশন কি করব? তুমি ডপলার স্ক্যানিং, তুমি নরমাল যে ব্লাডের যে পরীক্ষা তার চেয়ে এটা হচ্ছে আরো লেস এক্সপেন্সিভ। তুমি এক্সপেন্সিভ বলতেছো কেন? স্ক্যানিং বয়সী হয়ে একটু বড় হয়েছে। হ্যালো, জি স্যার। ডপলার স্ক্যানিং এক্সপেন্সিভ বলতেছো কেন? তুমি এক্সপেন্সিভ বলতেছো কেন? ডপলার এটা তো আল্ট্রাসাউন্ড হ্যাঁ ডপলার আল্ট্রাসাউন্ড এক্সপেন্সিভ বললাম। এটা নরমালি তো ডপলার স্ক্যানিং এটা নরমালি এটা ইসিজি করা, এটা ইসিজি করা। এটা নরমাল ইনস্টিটিউটে তো এটা এটা ইনস্টিটিউটে এটা নরমালি তো এখানে ইসি অ্যাভেলেবল আছে, তাই না? এখানে এক্সপেন্সিভ বলা যাবে না, এক্সপেন্সিভ আমাদের এখানে অ্যাভেলেবিলিটি সব জায়গায় হয় না বলে এক্সপেন্সিভ 2 থেকে 2,500 টাকা নেয়, তাই না? কিন্তু এটা অ্যাকচুয়ালি ইট ইজ তোমার ইনস্টিটিউট থাকে। নরমাল আল্ট্রাসাউন্ড করতেছি না আমরা, আজকে প্রেগন্যান্সি প্রোফাইলে সব আল্ট্রাসাউন্ড করি না আমরা, জাস্ট লাইক ওয়ান আল্ট্রাসোনোগ্রাফি, সেম কস্ট এটা হওয়ার কথা। এক্সপেন্সিভ এখন এখানে আমাদের সব জায়গায় প্র্যাকটিস করা হয় না বলে তোরা একটু পয়সা বেশি নেয় এখানে, ঠিক আছে? 2,000 টাকার মতো নেয় এখানে, বাট ইট ইজ ইনস্টিটিউশন তো ফ্রি হওয়ার কথা হাসপাতালে। তো ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং, ঠিক আছে? এটা অন্যগুলা কস্টলি, সিটি এনজিওগ্রাম, পেরিফেরাল এনজিওগ্রাম, দ্যাট ইজ কস্টলি ইনভেস্টিগেশন, বাট ডপলার স্ক্যানিং ইজ ভেরি সিম্পল, ইজি, অ্যাভেলেবল এবং নন ইনভেসিভ ডপলার স্ক্যানিং, ঠিক আছে? হ্যালো হ্যালো, জি স্যার। এরপরে আমরা করবো যে এরপরে এসে যাবো সিটি এনজিওগ্রাম। যদি প্রয়োজন মনে করি, সবকিটা করি না, আমরা যদি মনে করি সিটি এনজিওগ্রাম আমরা করতে পারি, হ্যাঁ, যদি এফোর্ড করতে পারি, অ্যাভেলেবল থাকে সিটি এনজিওগ্রাম ওয়াল লিম্ব ভেসেল অথবা এমআর এনজিওগ্রাম, এগুলো মডিফাইড আছে। সিটি এনজিওগ্রাম আর এমআর এনজিওগ্রাম, তারপরে যদি না হয় তাহলে পেরিফেরাল এনজিওগ্রাম। তাহলে দুটা জিনিস করবো আমরা, ডপলার স্ক্যানিং এন্ড পেরিফেরাল এনজিওগ্রাম। ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং, এরপরে ডপলার স্ক্যানিং যদি বলে কোনো রোগীর ইন্টারভেনশন লাগবে, রিং লাগবে অথবা কোনো সার্জারি লাগবে, সেটা কনফার্ম করে দিন আমরা করবো পেরিফেরাল এনজিওগ্রাম, যেটা ইনভেসিভ। বুঝা গেছে? ডাই দিয়ে করা হয়। হ্যাঁ, দিলে ঠিক আছে? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এই স্যারে আপনার পরীক্ষা বেসিক ডপলার স্ক্যানিং অফ দ্য লোয়ার লিম্ব এটা করতে হবে, বা ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং যেটা বলে। এরপরে স্টেজে আমরা কি কি অ্যাভেলেবল আছে, সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম। যেখানে আমরা পেরিফেরাল এনজিওগ্রামে অ্যাভেলেবল না অথবা পেরিফেরাল এনজিওগ্রাম প্রয়োজন মনে করতেছি না, সেই ক্ষেত্রে আমরা সিটি বা এমআর এনজিওগ্রাম করবো। আর থার্ড হচ্ছে হ্যাঁ পেরিফেরাল এনজিওগ্রাম, পিএজি, যেটা মনে করবো যে আমি ডপলার স্ক্যানিং করে আমাকে বলতে এখানে তার ব্লক আছে, তার একটা রিং লাগবে, স্টেন্ট লাগবে, তখন একসাথে পিএজি পেরিফেরাল এনজিওগ্রাম করে প্লাস মাইনাস স্টেনিং, মানে একই চিকিৎসা, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুইটাই হবে। ক্লিয়ার? জি স্যার। তারপর ট্রিটমেন্ট, শর্টলি ট্রিটমেন্ট বলি। ট্রিটমেন্ট কি? ফার্স্টে কিছু জেনারেল ট্রিটমেন্ট কি? জেনারেল ট্রিটমেন্ট যেটা করতে হবে, কি করবে জেনারেল ট্রিটমেন্ট আমরা? তার হচ্ছে তোমার স্টপ স্মোকিং করবো, লাইফস্টাইল মোটিভেশন হচ্ছে, ওয়েট রিডাকশন করতে হবে, পেশেন্টের হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, রিস্ক ফ্যাক্টর গুলো দূর করতে হবে। তারপরে আমরা দিতে পারি কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, যদি আর্লি স্টেজে আসে, গ্যাংগ্রিন ইসকেমিয়া হওয়ার আগে, তখন আমরা দেবো অ্যান্টিপ্লাটলেট ড্রাগ দিব, তাকে বেসোডাইরেটও দিতে পারি, কিছু আছে এখানে পেন্টোসিফাইলিন, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো অ্যাড করতে পারি মেডিকেল ম্যানেজমেন্ট। আর বিশেষ করে আমাদের পরীক্ষার যে কেসগুলো থাকে, যেগুলো অলরেডি গ্যাংগ্রিন আলসারেশন হয়ে গেছে, সেইগুলোতে আমরা কি করবো? সেগুলোতে অবশ্যই আমরা করব
কি করবো সেটা অবশ্যই আমরা যাবো এখানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু তার রিপোর্ট, ডপলার স্ক্যান এবং এনজিওগ্রাম রিপোর্ট অনুযায়ী আমরা করবো ম্যানেজমেন্ট। কি করবো? আইদার মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর স্টেন্টিং করবো এখানে, হ্যাঁ, পেরিফেরাল এনজিওগ্রাম উইথ স্টেন্টিং, অথবা আমরা করবো এখানে বাইপাস গ্রাফট। বুঝতে পারছো? লং সেগমেন্ট ব্লক করলে বাইপাস গ্রাফট পাঠাইতে হবে, আর যদি ছোট সেগমেন্ট থাকে এখানে তাহলে আমরা এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করব। আরেকটা পদ্ধতি করাইতো এন্ড আর্টারিয়াক্টমি। যদি দেখা গেলো একটা সেগমেন্ট অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, বারদারা না, অ্যাথেরোস্ক্লেরোটিক কেস যদি থাকে তাইলে আমরা অনেক সময় একটা সেগমেন্ট ব্লক আছে লেস দেন 6 সেন্টিমিটার, তাহলে এখানে যে অ্যাথেরোডাস প্লাগ গুলা রিমুভ করি, এই শব্দটার নাম হচ্ছে এন্ড আর্টারিয়াক্টমি। এটা ভেরি শর্টলি এটা বললাম। পরীক্ষায় যে কেসগুলো থাকবে তোমরা বলবা ট্রিটমেন্ট প্ল্যান ফাইন্ডিং কি অনুযায়ী তাহলে করবো আমরা এনজিও স্টেন্টিং, আর লং সেগমেন্ট থাকলে আমরা করব বাইপাস গ্রাফ। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ওকে, আমার একটু হারিয়ে আছে, একটু দিকে খারাপ, আর নেক্সট ক্লাসে আমরা এটা একটু রিপিট করব। ওকে, পড়বা নেক্সট। হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে কোয়েশ্চন আনসার নিব। থ্যাংক ইউ।